আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? মেড ওয়ার 47 ডেইজ এই ব্যাচের আজকে আমাদের ক্লাস হচ্ছে মৌলিক পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের উপর, যেটা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায়ের ভিতরে পড়ে। আচ্ছা, আমরা কোথা থেকে শুরু করব একটু দেখো। একটা পয়েন্ট আছে 3.1 এইখান থেকে, যে মৌলের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণী বিভাগটা, মানে মৌলটাকে আমরা কি কি শ্রেণীতে ভাগ করতে পারি ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে, বা ইলেকট্রন বিন্যাসকে বেস করে আমরা ভাগ করতে পারি। ঠিক আছে, খেয়াল করো, এখান থেকে লাগবে হচ্ছে আধুনিক পর্যায় সূত্রটা। খেয়াল করবা ভাইয়া, আধুনিক পর্যায় সূত্র মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, পারমাণবিক সংখ্যা, এখানে মেইন এটা হচ্ছে এটা যে পারমাণবিক সংখ্যা, নট পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। কথাটা কি বুঝছো? মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী কিসের উপর ভিত্তি করে পরিবর্তিত হয়? পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে, বা পারমাণবিক সংখ্যার বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। আর এই যে আধুনিক পর্যায় সারণীটা আছে, এই পর্যায় সারণীটাকে বোর পর্যায় সারণীও বলা হয়। বুঝছো? আচ্ছা, এখন আমাদের আর কি পড়তে হবে এখান থেকে। যখন এই পর্যায় সারণীটা শুরু হয়েছিল, হ্যাঁ, যখন এই পর্যায় সারণীটা শুরু হয়েছিল তখন এটাতে কয়টা ব্লক ছিল, কয়টা মৌল ছিল, সেগুলো নিয়ে কিছু কথাবার্তা আছে। এখন বর্তমানে এই পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে এবং 18টি গ্রুপ বা শ্রেণী আছে। ওকে, আচ্ছা, এরপরে আধুনিক পর্যায় সারণীর ভিত্তিটা মূলত কি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে মৌলের পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। তো এই প্রশ্নটা এক বছর আসছিল, বুঝছো, যে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীর ভিত্তি হলো ইলেকট্রন বিন্যাস। ওকে, এটা একটু দেখবা। এরপর আর কি দেখতে পারো, যে খেয়াল করো, এখন ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহের 4টা ব্লকে ভাগ করা যায় মৌলগুলোকে। এই ব্লকগুলো হচ্ছে এস, ডি, পি, এফ। অ্যাকচুয়ালি এস, পি, ডি, এফ জিনিসটা, তবে আমি একটু জিনিসটাকে এইভাবে লিখছি, কিছু কারণ আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। খেয়াল করো কি বলছি ভাইয়া, এস ডি পি এফ মনে রাখবো হচ্ছে এস ডি পি এফ দিয়ে। তো এস ডি পি এফ, খেয়াল করো এস, এই যে কোনটাতে কয়টা ইয়ে থাকবে, ঠিক আছে, মানে কয়টা এস ব্লক মৌল, কয়টা পি ব্লক মৌল, কয়টা ডি ব্লক মৌল, এই জিনিসটা সংক্ষেপে মনে রাখবা। এই জন্য আমরা এসপিডিএফ না লিখে লিখছি এসডিপিএফ। এস এ মোট মৌল সংখ্যা হচ্ছে 14টা, আর ডি তে হচ্ছে তার উল্টো, যেমন 41টা। ওকে, এরপর হচ্ছে পি, পি তে হচ্ছে কয়টা ভাইয়া? পি তে হচ্ছে 27টা। ওকে, খেয়াল করো, তাহলে দেখো আমরা এসডিপিএফ লিখছিলাম না, সরি, পিতে হচ্ছে মৌল সংখ্যা হচ্ছে 36টা, আমি এটা একটু দেখতেছিলাম। পিতে মৌল সংখ্যা হচ্ছে 36টা, পিতে হলো 36টা, আর এফ হইলো 27টা। এটাই ভাবে মনে রাখবা, ঠিক আছে, এসডিপিএফ। তাহলে খেয়াল করো, পর্যায় সারণীর যে সকল মৌলগুলো সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটি এস অরবিটালে পড়ে তাদেরকে এস ব্লক মৌল বলে। সংজ্ঞাটা একটু দেখবা। হ্যাঁ, এর সর্বস্তরে সর্বোচ্চ S1 এবং S2 এইভাবে ইলেকট্রনগুলো থাকতে পারে। আর পর্যায় সারণী 1 এবং 2 নাম্বার যে গ্রুপ আছে, হিলিয়াম ব্যতীত, কি বলছি, হিলিয়াম ব্যতীত পর্যায় সারণী 1 এবং 2 নাম্বার গ্রুপে যে সকল মৌলগুলো আছে তারা এস ব্লকভুক্ত। এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা 14টি। আচ্ছা, শেষ। এরপর আমরা চলে আসলাম পি ব্লকে। দেখো, যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটি পি ব্লকে হয়, পি অরবিটালে যায়, সেটা হচ্ছে পি ব্লকভুক্ত মৌল। ঠিক আছে, পর্যায় সারণীর তোমার 13 থেকে 18, কত বলছি ভাইয়া? 13 থেকে 18, 13 থেকে 18 হিলিয়াম ব্যতীত, মনে রাখবা আবারও হিলিয়াম ব্যতীত যে মৌলগুলো আছে এরা হচ্ছে কি আমাদের পি ব্লকভুক্ত মৌল। পি ব্লকভুক্ত মৌলের সংখ্যা আগে দেখাইছিলাম 36টা। দেখো এখানে এমসিকিউ আসছে, এই বক্স এমসিকিউ গুলো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো, এগুলো থেকে কিন্তু কোশ্চেন চলে আসে, যে পি ব্লকভুক্ত এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা কয়টা ভাইয়া? এস মানে হচ্ছে 14, আর 36 যদি বলতো তাইলে হয়তো পি।
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো পি ব্লকভুক্ত মৌলের সংখ্যা কয়টা? 36টা। 41টা হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল, আর 14টা হচ্ছে একটু আগে দেখলাম এস ব্লকভুক্ত মৌল, আর এফ ব্লকভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 27টা। এরপরে ডি ব্লকভুক্ত মৌল যেই সকল মৌলের ইলেকট্রোবিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায় সেটা ডি ব্লকভুক্ত মৌল, ঠিক আছে না? আচ্ছা, এখন এই যে ডি ব্লকভুক্ত মৌল আছে, এই ডি ব্লকভুক্ত মৌলের সংখ্যা বর্তমানে টোটাল কয়টা ভাইয়া? 41টা। পর্যায় সারণীর 3 নাম্বার গ্রুপ থেকে 12 নাম্বার গ্রুপ, কত? 3 থেকে 12 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে এরা হচ্ছে ডি ব্লকভুক্ত মৌল। তাহলে দেখো ডি ব্লকভুক্ত মৌলগুলোর এইভাবে সজ্জিত থাকতে পারে, ঠিক আছে? আজানটা শেষ হোক, তারপর আমরা আবার শুরু করব। আচ্ছা, কি বলছিলাম? পর্যায় সারণীর 3 থেকে 12 নম্বর যে গ্রুপ আছে এই গ্রুপের মৌলগুলো সাধারণত আমাদের ডি ব্লকভুক্ত মৌল হয়ে থাকে। এখন ডি ব্লকভুক্ত মৌলের মধ্যে আরেকটা জিনিস পাবা তোমরা, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। খেয়াল করবে, হ্যাঁ? অবস্থান্তর মৌল হচ্ছে ডি ব্লকটা যদি আংশিকভাবে পূর্ণ থাকে। কিভাবে? আংশিকভাবে পূর্ণ থাকে, যেমন D1 থেকে D9 এর মধ্যে থাকে, তাহলে সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলবো। কথা বুঝিও, সেটাকে আমরা অবস্থান্তর মৌল বলবো। কিন্তু যদি এটা পূর্ণ থাকে, যেমন D10, তাহলে কিন্তু সেটা অবস্থান্তর মৌল হবে না। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আর অবস্থান্তর মৌলের কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো আমাদের এখন একটু দেখতে হবে। নাম্বার 1, এরা পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে বা এদের পরিবর্তনশীল যোজনী থাকে। এরপর এরা সাধারণত রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগ গঠন করে, প্রভাবক রূপে ক্রিয়া করে এবং প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে। যেমন কপার রঙিন যৌগ গঠন করে বা কপার আয়ন। এরপর জটিল যৌগ গঠন করে, কপার ফেরিস আয়োনাইড। তারপর হচ্ছে জটিল যৌগ গঠন করে, এরপর যে প্রভাবক রূপে কাজ করে। যেমন তোমার যদি যে হেবার পদ্ধতি আছে, এই হেবার পদ্ধতিতে আমরা যখন অ্যামোনিয়া উৎপন্ন করি, তখন সেখানে আয়রন, এটা একটা অবস্থান্তর মৌল, এটা প্রভাবক হিসেবে কাজ করে এবং প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে, ঠিক আছে? এরপরে প্রশ্ন আছে এস ও পি ব্লকের মৌলের সংখ্যার ক্রম কোনটা? এস মানে 14, পি মানে 36। ওকে, ক্লিয়ার? তাইলে এইখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, ডি ব্লকভুক্ত মৌল, তবে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এই দুইটা মৌল অবস্থান্তর মৌল নয়। দেখো, ডি ব্লকটা শুরু হয় কোথা থেকে জানো? এই ডি ব্লকটা শুরু হয়েছে স্ক্যান্ডিয়াম দিয়ে এবং শেষে আছে কোনটা? আমরা যে 30 পর্যন্ত পড়ছি এর মধ্যে আছে জিঙ্ক। তাহলে ভাইয়া প্রথমটা শেষটা আমরা যেগুলো পড়ছিলাম, হ্যাঁ, এই দুইটা কিন্তু ভাই অবস্থান্তর মৌল নয়। এখন কারণটা কি আমি তোমাদের একটু দেখাই।
খেয়াল করো ভাইয়া স্ক্যান্ডিয়াম 3+, এটা ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো। এটা ইলেকট্রন বিন্যাসে দেখো এইখানে আমরা 18টা ইলেকট্রন পাইলাম। আচ্ছা 18টা। এরপরে দেখো এইখানে আসছে কত, 0, স্ক্যান্ডিয়াম 3+। এখন যদি জাস্ট স্ক্যান্ডিয়াম হইতো তাইলে কিন্তু D3 তে চলে যেত, ঠিক আছে। এখন এরপরে খেয়াল করো তোমার কি বলে এটাকে, জিঙ্ক 2+, এটার ক্ষেত্রে দেখো এটা সর্বশেষে আছে 10টা ইলেকট্রন আছে, তাহলে এইটাও কিন্তু আংশিক পূর্ণ না, এইটাও কিন্তু আংশিক পূর্ণ না, এগুলা পূর্ণ অথবা শূন্য, ঠিক আছে, দুইটাই আছে, তাই এরা অবস্থান্তর মৌল নয়। এরপরে এখানে আবার প্রশ্ন আসছে ডি ব্লকভুক্ত মৌলের সংখ্যা কয়টা, 41টা, SDPF, ওইভাবে মনে রাখবা, ঠিক আছে। আচ্ছা এরপরে ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, মানে ধর সকল ডি ব্লকভুক্ত মৌল কি অবস্থান্তর মৌল, যেমন স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরাও কিন্তু ডি ব্লকভুক্ত মৌল, কিন্তু এরা অবস্থান্তর মৌল নয়। কিন্তু সকল অবস্থান্তর মৌল ডি ব্লকমুক্ত মৌল, অবশ্যই এটা সিম্পল কথা, তাই না। আচ্ছা এরপরে এফ ব্লকভুক্ত মৌল, এফ ব্লক, যদি সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করে তাহলে সাধারণত এরা এফ ব্লকভুক্ত মৌল হয়। দেখো ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম 57 থেকে শুরু করে এর পরবর্তী লুটেশিয়াম 71 পর্যন্ত এই 15টি মৌলকে ল্যান্থানাইট সিরিজের মৌল বা ল্যান্থানাইট মৌল বলা হয়, এবং অ্যাক্টিনিয়াম 89 থেকে পরবর্তী লরেন্সিয়াম 103 পর্যন্ত এই 15টি মৌলকে অ্যাক্টিনাইট সিরিজের মৌল বলা হয়। তাহলে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট এই দুইটা সিরিজের টোটাল মৌলের সংখ্যা কয়টা, 30টা, এটা একটু দেখবা। এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল, ল্যান্থানাইট সিরিজের মৌল হচ্ছে কত, ল্যান্থা, দেখবা শুরু হয়েছে কি থেকে, ল্যান্থানাম থেকে, শেষ হয়েছে লুটেশিয়াম দিয়ে, তাহলে ল্যান্থানাম লুটেশিয়াম, তাহলে এর হচ্ছে কি ল্যান্থানাইট সিরিজের মৌল। আর শুরু হয়েছে অ্যাক্টিনাম দিয়ে, তাই এটা হচ্ছে কি অ্যাক্টিনাইট সিরিজের মৌল, অ্যাক্টিনিয়াম 89 থেকে কোথায়, লরেন্সিয়াম 103। আচ্ছা এরপরে একটা জিনিস মনে রাখবা যে এফ ব্লকভুক্ত মৌলের সংখ্যা টোটাল 27টি, ঠিক আছে। এই যে অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌল আছে যেমন অ্যাক্টিনিয়াম, তারপর হচ্ছে কি ভাই দ্বিতীয় মৌল থোরিয়াম, এবং এই যে দুইটা মৌল আছে খেয়াল করো, সরি, ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম, এবং হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের প্রথম এবং দ্বিতীয় মৌল অ্যাক্টিনাম এবং থোরিয়াম, এই তিনটা মৌল টোটাল এরা এফ ব্লকভুক্ত মৌল নয়, এরা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল, এই জায়গাটা একটু মনে রাখবা। তাহলে এই তিনটা কিন্তু আসে, নিচের কোনটি ডি ব্লকভুক্ত, এফ ব্লকভুক্ত মৌল নয়, সেখানে কিন্তু এগুলো থাকতে পারে, সেগুলো কিন্তু ডি ব্লকভুক্ত মৌল, এটা একটু খেয়াল করবা, এখান থেকে কোশ্চেন আসে। এরপর অবস্থান্তর মৌল কাকে বলে তোমরা তো মোটামুটি জানোই, আর কি বলবো তোমাদেরকে, বলো অন্ত অবস্থান্তর মৌল নিয়ে এখানে কিছু কথাবার্তা আছে। অবস্থান্তর মৌল ছিল D1 থেকে D9, আর অন্ত অবস্থান্তর মৌল হচ্ছে কারা ভাইয়া, F1 থেকে F13। এখন এই যে অন্ত অবস্থান্তর মৌল বা ইনার টেনশন এলিমেন্ট, ঠিক আছে। আচ্ছা এরপরে গ্রুপ সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে যদি এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারে, জাস্ট বাইরের শক্তিস্তরে যে ইলেকট্রন আছে সেটাই হচ্ছে এটা গ্রুপ সংখ্যা। পি ব্লকের ক্ষেত্রে যদি গ্রুপটা নির্ণয় করতে বলে 10+ যেই সর্বশেষ শক্তিস্তরে যে কটা ইলেকট্রন আছে সেটা, যেমন এস আর পি থাকলে S+P, যেমন 2 আর 3 যদি থাকে তাহলে 3 আর হচ্ছে 10 কত 13 হবে, এটা গ্রুপ সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এরপরে যেমন ডি ব্লকের কথা যদি বলা হয়, যেমন এইখানে আছে কত, ডি ব্লকের ক্ষেত্রে তোমার D+NS, এটা ইলেকট্রন সংখ্যা। এফ ব্লকের ক্ষেত্রে 3 নম্বর গ্রুপে যারা অবস্থান করে তারা হচ্ছে এফ ব্লকভুক্ত মৌল। 3 নম্বর গ্রুপে কারা থাকে ভাই, 3 নম্বর গ্রুপে অ্যাক্টিনাইট এবং ল্যান্থানাইট সিরিজ মানে ষষ্ঠ এবং সপ্তম পর্যায়, আর 3 নম্বর কি গ্রুপ, তারা হচ্ছে এফ ব্লকভুক্ত মৌল। আচ্ছা এরপরে দেখো ভাইয়া ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলটা কোথায় কিভাবে আছে এটা তোমরা চাইলে জানতে পারবা, এটা আর কি এখানে বলছে। যেমন পর্যায় সংখ্যা যদি কথা বলা হয়, মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বপ্রধান
কোয়ান্টাম সংখ্যা n এর মান বসিয়ে দিলে আমরা পর্যায় সংখ্যা পেয়ে যাই। যেমন এখানে সোডিয়াম এই মৌলটার ইলেকট্রোবিন্যাসটা একটু দেখো 1s2 2p6 3s1। এখন এটা সর্বশেষ কি বলছি ভাই, এটা সর্বশেষ ইলেকট্রন বিন্যাসটা দেখো, সরি সর্বশেষ কক্ষপথা দেখো, কি সর্বশেষ কক্ষপথ ছিল 3s, তাহলে এটা কোথায় প্রবেশ করছে, 3 নাম্বার অরবিটালে প্রবেশ করছে, তাহলে এটা পর্যায় সংখ্যা কত হবে, পর্যায় সংখ্যা হবে 3। আবার যদি এটা গ্রুপের কথা বলতে, এটা সর্বশেষ আছে s আছে, তাহলে s এর জাস্ট হচ্ছে কি s মানে যদি থাকে তাহলে সেটা তো বললাম যে ওইটার ইলেকট্রন সংখ্যা যা আছে তাই হচ্ছে গ্রুপ সংখ্যা, তাহলে s আছে একটা ইলেকট্রন, তাই এটা গ্রুপ সংখ্যা হচ্ছে 1, তাহলে সোডিয়াম 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার পর্যায়, তাহলে 3 নাম্বার পর্যায়ের কি ভাই 1 নাম্বার গ্রুপের মৌল হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, আচ্ছা এরপরে যদি গ্রুপ সংখ্যা নির্ণয়ের কথা বলি, একটু আগে বলছিলাম জাস্ট s ব্লক থাকলে s ব্লকে যে ইলেকট্রন থাকবে ইলেকট্রন নাম্বারে হচ্ছে মৌলের গ্রুপ সংখ্যা নির্দেশ করবে, যেমন ns2 থাকলে এটা গ্রুপ নাম্বার 2 বোঝাবে। একটু আগে যেমন হচ্ছে 3s ns1 ছিল এটা গ্রুপ নাম্বার 1 বোঝাইছে। p ব্লকের ক্ষেত্রে জাস্ট হবে কি ভাই 10 প্লাস sp অ্যাডজাস্ট করলে যা পাবো তা। যেমন খেয়াল করো এইখানে তোমার এই যে এখানে একটা মৌল আছে ns2, যেমন এখানে ns2p1 যদি থাকে মানে s অরবিটালে দুইটা আর p অরবিটালে একটা, তিনটা টোটাল, তাহলে 10 প্লাস 3 কত 13, এটা গ্রুপ সংখ্যা হবে 13, তাই না? ওকে, এরপর ডি ব্লকের বেলায় কি হবে ভাই n আর s যা থাকবে, ঠিক আছে ওইটা হচ্ছে। f ব্লকের বেলায় কি হবে একটু আগে দেখাইলাম 3 নাম্বার গ্রুপ জাস্ট। ওকে, এই যে এগুলা তোমরা উদাহরণগুলো দেখতে পারো, এই যে p এটা পর্যায় সংখ্যা, এটা এখানে গ্রুপ সংখ্যা দেওয়া আছে, আর্গন হ্যাঁ শেষ আছে কি s আর p, তাহলে 10 প্লাস 8 18, এইটা p ব্লক তোমার p এর ক্ষেত্রে তোমার গ্রুপ সংখ্যা নির্ণয়। এরপর এটা d ব্লক ভুক্ত মূল, তাই d প্লাস s, তাহলে ভাই কি হবে 5 প্লাস 1 6, হ্যাঁ এরপরে দেখো d, তাহলে d ব্লক যেহেতু তাহলে s আর d, তাহলে টোটাল কত 8 আর 2 10, এরপরে দেখো এখানে d s এখানে 11, বুঝছো? এই তো পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পারমাণবিক পর্যায় এবং যে গ্রুপ নির্ণয় করার সিস্টেমটা। এখন বিভিন্ন ব্লকের মৌলসমূহের সাধারণ কিছু ধর্মাবলী আছে, এই ধর্মাবলী একটু দেখতে হবে আমাদেরকে। এস ব্লকভুক্ত মৌল, এস ব্লকভুক্ত মৌলগুলোর সাধারণ ধর্মটা কি? এস ব্লকভুক্ত মৌল যেমন হচ্ছে সোডিয়াম, দেখো সোডিয়াম একটা এস ব্লকভুক্ত মৌল, এটার সাধারণ ধর্মটা হচ্ছে এটা একটা ক্ষার, এটা কি একটা ক্ষার। আবার পি ব্লক এস ব্লকভুক্ত আরেকটা মৌল হইতে পারে যেমন ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম একটা এস ব্লকভুক্ত মৌল, এটা হবে কি ভাইয়া মৃত ক্ষার। ঠিক আছে, তাহলে এস ব্লকভুক্ত মৌলরা 1 নাম্বার হচ্ছে কি ক্ষার, 2 নাম্বার হচ্ছে মৃত ক্ষার, অ্যালকালি বা অ্যালকালিন আর্থ মেটালস। ওকে, তো এটা একটু দেখবা। হ্যাঁ কোথায় চলে আসলাম, ওকে খেয়াল করো এরা হচ্ছে ক্ষার ধাতু, যেমন এস ব্লকভুক্ত মৌলের ক্ষার ধাতু কারা কারা আছে দেখো ভাই, এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, মানে যাদের সর্বশেষে ইলেকট্রন সংখ্যা একটা, এরা হচ্ছে তীব্র ক্ষার হয়ে থাকে, বুঝছো? এরপরে মৃত ক্ষার, মৃত ক্ষার হচ্ছে যাদের তোমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে শেষে দুইটা, যেমন বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এদের যোজ্যতা স্তরে কি NH2 ইলেকট্রন থাকে, বুঝছো? এবং এদেরকে কোথায় পাওয়া যায় ভাইয়া, এই ধাতুগুলোর মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম এর অক্সাইড ও কার্বনেট লবণ মাটি বা মৃত্তিকায় পাওয়া যায়, এটা একটু দেখবা। আরে বারবার কি হইতেছে এটা, খেয়াল করো ভাইয়া। এরপরে কি হতে পারে তোমার, এখানে লাগতে পারে হচ্ছে এস ব্লকভুক্ত মৌলের মধ্যে আমাদের আর কিছু লাগবে না, জাস্ট লিথিয়ামের গলনাঙ্কটা একটু দেখবা 180.5 ডিগ্রি সেলসিয়াস, সিজিয়ামের গলনাঙ্ক হচ্ছে কত ভাইয়া 28.4 ডিগ্রি সেলসিয়াস, এটা একটু দেখবা। এরপরে খেয়াল করো ভাইয়া এস ব্লকভুক্ত মৌলসমূহ সাধারণত নরম এবং নমনীয় হয়, কি নরম এবং নমনীয় হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন সোডিয়াম, সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায়, কোন ধাতুকে ছুরি দিয়ে কেটে ফেলা যায়, সোডিয়ামকে ছুরি দিয়ে কেটে ফেলা যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন ধাতুকে ছুরি দিয়ে কেটে ফেলা যায়, সোডিয়ামকে ছুরি দিয়ে কেটে ফেলা যায়। এরপরে এই লাইনটা একটু লাগবে দেখো ভাইয়া,
ক্যাটায়ন সমূহ বিজোড় ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কি? ডায়াম্যাগনেটিক, এইটা দেখবা। তাহলে ভাইয়া এস ব্লকভুক্ত মৌলগুলো হচ্ছে কি? ডায়াম্যাগনেটিক। এটা একটু দেখবা, এস ব্লকভুক্ত মৌল হচ্ছে ডায়াম্যাগনেটিক। এরপরে দেখো আমার এস ব্লকভুক্ত মৌলের মধ্যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতীত অন্য সকল মৌল বুনসেন শিখায় বর্ণ সৃষ্টি করে। তাহলে ভাইয়া বর্ণ সৃষ্টি করে নাকি বা বর্ণহীন হচ্ছে কারা? বেরিলিয়াম এবং হচ্ছে ম্যাগনেসিয়াম। বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম কি করে না? বুনসেন শিখায় বর্ণ সৃষ্টি করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা। এটা যখন এমসিকিউ সলভ করবা আশা করি বুঝবা। এরপর চলে আসো বেরিলিয়াম ব্যতীত এস ব্লকভুক্ত অন্য সব ধাতু কি করে ভাই? আয়নিক যৌগ গঠন করে। শুধুমাত্র বেরিলিয়াম কি করে ভাই? আয়নিক যৌগ গঠন করে না, আর সবাই আয়নিক যৌগ গঠন করে। এই জায়গাটা একটু দেখবা। আচ্ছা, এরপরে সবচাইতে সবল ক্ষার, এই জায়গাটা দেখবা। পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, লিথিয়াম হাইড্রোক্সাইড। দেখো যাদের সর্বশেষ শক্তি স্তর একটা ইলেকট্রন থাকে, তারা হচ্ছে তারা যেই ক্ষারটা গঠন করবে ওইটা হবে সবচেয়ে শক্তিশালী। তাহলে দেখো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? একটা থাকে। এবং সোডিয়ামেরও সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা? একটা। লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা ভাইয়া? একটা। তাই এরা কি করে? এরা হচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্ষার গঠন করে। এটা সংক্ষেপে এভাবে মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি কি লাগতে পারে দেখো তো। সোডিয়াম, সোডিয়ামকে কোথায় সংরক্ষণ করা হয় এটা দেখবা। সোডিয়াম ধাতুকে নিষ্ক্রিয় তরলে পদার্থের মধ্যে সংরক্ষণ করা হয়। এই জায়গাটা একটু দেখবা। এরপরে খেয়াল করো ভাইয়া, এস ব্লক এবং পি ব্লক ভুক্ত মৌলগুলোকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়। তাহলে ভাইয়া পর্যায় সারণীর কোন মৌলগুলোকে বা কোন ব্লকের মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? পর্যায় সারণীর এস ব্লক এবং হচ্ছে পি ব্লক ভুক্ত মৌলগুলোকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলা হয়। দেখো ভাইয়া মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম মেনে চলে বা আউফবাউ নীতি মেনে চলে কারা ভাইয়া? এস ব্লকভুক্ত এবং পি ব্লকভুক্ত মৌলগুলো কি করে? সাধারণ নিয়ম বা আউফবাউ নীতি মেনে চলে। ভাইয়া আউফবাউ নীতিটা হচ্ছে কি? ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে কি করবে? উচ্চ শক্তি স্তরে গমন করবে। এটাকে বলা হয় আউফবাউ নীতি। আর এটা মেনে চলে কারা? এস ব্লক এবং হচ্ছে পি ব্লকভুক্ত মৌলের সমূহ। যেমন যে কোনো একটা মৌলের কথা যদি আমরা বলি, যেমন হচ্ছে ধরো ম্যাগনেসিয়াম, কি বলছি ভাইয়া? ম্যাগনেসিয়াম, এটাতে 1s2 2s2 2p6, তাহলে কয়টা গেল ভাইয়া? 10টা গেল। আর হচ্ছে 3s2। তাহলে দেখো ইলেকট্রন কি কোথায় যাচ্ছে? প্রথমে নিম্ন শক্তির অরবিটাল, তারপর হচ্ছে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করছে, তাই না? এই আর কি। আচ্ছা, এরপরে কি থাকতে পারে চলো দেখি। এখন এই যে পি ব্লকভুক্ত মৌল সমূহের কি কি বৈশিষ্ট্য আছে, এগুলা তত বেশি ইম্পর্টেন্ট না। আমাদের এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে অধিকাংশ ধাতু পি ব্লকভুক্ত প্রকৃতিতে ধাতব অক্সাইড এবং হচ্ছে সালফাইড আকরিক রূপে থাকে। গ্রুপ 16, কি বলছি ভাইয়া? গ্রুপ 16 যে মৌলগুলো আছে, এই মৌলগুলো যেমন অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলোনিয়াম, এদেরকে আমরা চালকোজেন বলবো। কি? চালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল বলা হয়। তাহলে ভাইয়া চালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল কারা? পর্যায় সারণীর 16 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, হ্যাঁ, এরা হচ্ছে কি আকরিক সৃষ্টিকারী মৌল বা চালকোজেন নামে পরিচিত। এরপর খেয়াল করো ভাইয়া হিলিয়াম, এই যে হিলিয়ামটা আছে, আমাদের যে কিছু নিষ্ক্রিয় গ্যাস আছে না? নিষ্ক্রিয় গ্যাস, কি বলছি ভাইয়া? নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের কিছু ব্যবহার আছে। যেমন এই নিষ্ক্রিয় গ্যাসের কিছু কি আছে? ব্যবহার আছে। যেমন হিলিয়ামের কথা যদি আমরা একটু বলি, হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। মনে রাখবা, হালকা ধাতু না। কি বলছি ভাইয়া? হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা কি গ্যাস। হিলিয়াম সবচেয়ে হালকা গ্যাস কোনটা? হিলিয়াম হচ্ছে সবচেয়ে হালকা গ্যাস। এখন এই হিলিয়াম কি কি কাজে ব্যবহার করা খেয়াল করো। আমরা দেখো এই হিলিয়াম কি করে ভাইয়া? বেলুন আছে না? বেলুন, আকাশে যে বেলুন ওড়ে, এই বেলুন এর ভিতরে হিলিয়াম গ্যাস থাকে। এটার বেলুন
উত্তোলন করার ক্ষমতা হাইড্রোজেনের চেয়ে 92% বেশি, এটা দরকার নেই। যাই হোক, বেলুনে হিলিয়াম গ্যাস থাকে, এটা তোমার জানলেই হবে। আর ডুবুরিগণ যে তোমার সিলিন্ডার ব্যবহার করে, কি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে না, অক্সিজেন সিলিন্ডার আমরা যেটাকে বলি, এই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন কিন্তু বেশি থাকে না, অক্সিজেন থাকে মাত্র 20 ভাগ, আর 80 ভাগ থাকে কি হিলিয়াম। তাহলে কি বললাম, ডুবুরিগণ যেই সিলিন্ডার ব্যবহার করে, কি অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে, এই অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন থাকে কত পার্সেন্ট ভাইয়া, অক্সিজেন থাকে 20%, আর হিলিয়াম থাকে কত পার্সেন্ট, হিলিয়াম থাকে 80%, 80% কি থাকে, হিলিয়াম থাকে। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে নিয়ন, নিয়ন তো মোটামুটি জানো তোমরা, এটা হচ্ছে একটা তাও নিষ্ক্রিয় গ্যাস। আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাস কি কি তোমরা জানো? হিলিয়াম মানে ডান পাশের গুলা, হিলিয়াম, নিয়ন, আর্গন, তারপর হচ্ছে ক্রিপ্টন, তারপর হচ্ছে জ্যানন, তারপর হচ্ছে রেডন। এগুলো কিন্তু তোমাদের মানে জানা লাগবে মাস্ট, বুঝছো? আচ্ছা, খেয়াল করো ভাইয়া, নিয়ন, নিয়নের কাজটা কি, নিয়নের দ্বারা তোমরা কি, নিয়ন থেকে তোমরা কি মনে রাখবা? নিয়ন এটা হচ্ছে তোমার উড়ন্ত বিমানের পাইলটগণ উজ্জ্বল লাল আলো বর্ণের নিয়ন আলোর সংকেত ব্যবহার করেন। মানে নিয়ন হচ্ছে তোমার তাইলে কি করে, একটা বর্ণ দেয়, কি আলো, উজ্জ্বল লাল বর্ণের আলো দেয়। এরপর হচ্ছে আমাদের আর্গন, আর্গন হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে থাকে আর্গন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, এই জায়গাটা ইম্পর্টেন্ট। কি বলছি, নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে কোনটা থাকে, যেটা থাকে সেটা হলো ভাইয়া আর্গন। তাহলে নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে কোনটির পরিমাণ বেশি থাকে, আর্গন, এটা দেখবা। ওকে, নিষ্ক্রিয় গ্যাস সমূহের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে থাকে আর্গন। আচ্ছা, এরপরে দেখবো ভাইয়া বৈদ্যুতিক বাল্বে, বৈদ্যুতিক বাল্বের নিষ্ক্রিয় গ্যাস আর্গন রূপে ব্যবহার করা হয়েছে। ক্রিপ্টন জ্যানন, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব তৈরিতে ক্রিপ্টন জ্যাননের মিশ্রণ ব্যবহার করা হয়। এরপর হচ্ছে রেডন, ক্যান্সার রোগের চিকিৎসায় রেডন ব্যবহার করা হয়। ওকে, এরপরে পি ব্লকভুক্ত মৌলের সাধারণ ধর্মাবলী, রাসায়নিক দরকার নাই এগুলো ভাইয়া, এখানে দরকার নাই। আর কোথায় আমাদের দরকার আছে খেয়াল করো, খেয়াল করো এইখানে এটা দরকার আছে যে অম্লীয় অক্সাইড গঠন করে, যেমন বোরনের অক্সাইডকে আমরা B2O3 বলে থাকি, এটা একটা অম্লীয় অক্সাইড। তাহলে B2O3 হচ্ছে একটা কি অক্সাইড ভাইয়া, অম্লীয় অক্সাইড, এটা মনে রাখবা। এরপরে উভধর্মী অক্সাইড, খেয়াল করো ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসছে। Al2O3, অ্যালুমিনিয়াম অক্সাইড কি একটা, অ্যালুমিনিয়াম অক্সাইড হলো একটা উভধর্মী অক্সাইড। এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা আছে, আমরা এটা দেখাবো। এখন এই AlCl3 ডাইমার অণু এবং Al2Cl6 গঠন করে, কি বলছি ভাইয়া, একটা ডাইমার অণু গঠন করে, কি AlCl3 ডাইমার অণু গঠন করে। ওকে, তাহলে ডাইমার অণু গঠন করে কে, AlCl3। আচ্ছা, এরপর খেয়াল করে ভাইয়া 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ডাইমার অণু, ডাইমার অণুটার সংকেত হচ্ছে কি Al2Cl6, এটা ভেঙে মনোমার Al2Cl3 রূপে কঠিন অবস্থা থেকে সরাসরি বাষ্পে ঊর্ধ্বপাতিত হয়। ওকে, এই জায়গাটা দেখবা যে স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড হলো কঠিন। তাহলে ভাইয়া স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড কি হয়, এটা গ্যাস হয়, আর সিলিকন ডাই অক্সাইড হয় কি কঠিন, এটা ইম্পর্টেন্ট। এই জায়গাটা একটু দেখবা, CCl4 আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। প্রশ্ন আসবে নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না, নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না, ঠিক আছে। সেখানে থাকবে CCl4, তারপরে হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইড, অনেক কিছুই থাকবে, ঠিক আছে। তো তোমাকে বুঝতে হবে CCl4 হচ্ছে আর্দ্র বিশ্লেষিত হয় না। পি ব্লক মৌলসমূহের সাধারণ ধর্মাবলী দেওয়া আছে। পি ব্লকভুক্ত মৌলের ভিতরে আমরা 15 নম্বর গ্রুপে একটু চলে যাবে। হ্যাঁ, 15 নম্বর গ্রুপের অপর নাম হচ্ছে নিকটোজেন। কি বলছি, 15 নম্বর গ্রুপের অপর একটা নাম আছে নিকটোজেন বা শ্বাসরোধকারী। কি বলছি ভাইয়া, নিকটোজেন বা শ্বাসরোধকারী। ওকে, নিকটোজেন বা শ্বাসরোধকারী। দেখো ভাইয়া এই গ্রুপে কি কি মৌল আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওকে, এগুলো হচ্ছে নিকটোজেন মৌল, ঠিক আছে। এই নিকটোজেন শব্দের অর্থ দেখো, নিকটোজেন শব্দের অর্থ হলো শ্বাসরোধকারী গ্যাস, ঠিক আছে। ডেন্টাল ভর্তি পরীক্ষা 15, 16, 17 এই প্রশ্নটা আসছিল। এরপর খেয়াল করো ভাইয়া নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল কোনটা। দেখো নিষ্ক্রিয় গ্যাস কারা ভাইয়া, যে আমরা পড়ছিলাম হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরা তো নিষ্ক্রিয় না। এখন এদের পরে সবচাইতে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন।
হ্যাঁ, নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়, এটা দেখবা। এরপর দেখো ভাইয়া পি ব্লকভুক্ত মৌল ফসফরাস, এতে অষ্টক সম্প্রসারণ ঘটে। তাহলে ভাইয়া ফসফরাসে কি ঘটে? অষ্টক সম্প্রসারণ। কোথায় ঘটে? ফসফরাসে অষ্টক সম্প্রসারণ ঘটে, এটা দেখবা। আচ্ছা, এরপরে নাইট্রোজেন এবং হচ্ছে PH3 দেখো ভাইয়া, অ্যামোনিয়া এবং PH3 এরা হচ্ছে কি ভাইয়া উভধর্মী, উভয় ক্ষারধর্মী, এরা হচ্ছে ক্ষারধর্মী। ফসফরাস এবং নাইট্রোজেন দুইটা কি ক্ষারধর্মী, এরা ক্ষারধর্মিতা প্রদর্শন করে, এই জায়গাটা দেখবা। এরপরে চালকোজেন কারা কারা, এটা তোমরা দেখছো, একটু আগে তোমাদের দেখাইছিলাম। এরপরে ভাইয়া হ্যালোজেন। হ্যালোজেন কারা? হ্যালোজেন হচ্ছে পর্যায় সারণীর 17 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, কত 17 নম্বর গ্রুপের মৌলগুলো, যেমন ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন কেন বলা হয়? কারণ হ্যালোজেন হচ্ছে সামুদ্রিক, হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ, ঠিক আছে। যেমন যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, যেমন সোডিয়াম ক্লোরাইড উৎপন্নকারী মৌল একটা হচ্ছে ক্লোরিন, ঠিক আছে। তো সোডিয়াম প্লাস হচ্ছে কি ক্লোরিন, সোডিয়াম প্লাস এন ক্লোরিন মাইনাস এন মিলে কি হবে? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড। এখন এরা হচ্ছে কি হ্যালোজেন, এখানে এটা হচ্ছে কি হ্যালোজেন। আচ্ছা, এখন হ্যালোজেন শব্দের অর্থ কি জানো? হ্যালোজেন শব্দের অর্থ হলো এরা শক্তিশালী জারক। এরা কি জারক ভাই? এরা কি ধরনের জারক? এরা হলো শক্তিশালী জারক। জারক কেমন? খেয়াল করো ভাই, যদি তুমি ক্লোরিনের একটু ইলেকট্রন বিন্যাসটা চিন্তা করো, ক্লোরিন হচ্ছে 17, তো তাহলে আমরা 1s2 2s2 2p6 3s2 3p5 না, এখানে গেল 10টা আর হলো 7টা, তাহলে এটা সর্বশেষ শক্তি স্তর যেটা, এটাতে ইলেকট্রন আছে কয়টা? হ্যাঁ দেখো 60টা। তাহলে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টা, মানে এটার আয়নটা হচ্ছে কি, যদি এ একটা ইলেকট্রন ত্যাগ করে, সরি একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সে কয়টা একটা নিষ্ক্রিয় গ্যাস, যেমন সে হচ্ছে আর্গনে পরিণত হতে পারে, ঠিক আছে, মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাইলে এটা দেখো সবচেয়ে কাছাকাছি, তাই না? এটা হচ্ছে সবচেয়ে তাই শক্তিশালী একটা জারক। আচ্ছা, এরপরে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের বন্ধনের কারণে হাইড্রোজেন ফ্লোরাইড অণুসমূহের সংঘবদ্ধ অণু রূপে থাকে। কি বলছি ভাই? হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড যেই একটা অণু আছে, এই অণুটা কেন হয়? হাইড্রোজেন বন্ধনের কারণে হয়ে থাকে। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডে কি আছে? একটা হাইড্রোজেন বন্ধন থাকবে, ওকে। এই হাইড্রোজেন ফ্লোরাইড বা HF এর স্ফুটনাঙ্ক, HF এর স্ফুটনাঙ্ক কত ভাইয়া? স্ফুটনাঙ্ক 19.5 ডিগ্রি সেলসিয়াস। HF এর স্ফুটনাঙ্ক কত? 19.5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এরপরে ডি ব্লকভুক্ত মৌল আছে, এই মৌলগুলোর সাধারণ ধর্মাবলী নিয়ে কথাবার্তা আছে, খেয়াল করো ভাইয়া, আমরা এখান থেকে এটা পড়ব। ডি ব্লকভুক্ত মৌলগুলো সাধারণত ভারী, কঠিন এবং শক্ত হয়ে থাকে, শুধুমাত্র একটাই তরল, সেটা হচ্ছে মার্কারি। মার্কারি হচ্ছে কি ভাইয়া? তরল। তাইলে এটা হচ্ছে একটা ডি ব্লকভুক্ত মৌল। ডি ব্লকভুক্ত মৌল তাপ এবং হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী, খুবই গুরুত্বপূর্ণ। ডি ব্লকভুক্ত মৌলের প্যারাম্যাগনেটিক ধর্ম চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, বা এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, ওকে। এরপরে এই জিনিসটা একটু মাথায় রাখবা যে খেয়াল করো প্যারাম্যাগনেটিক, আচ্ছা এটা আমরা সামনে থেকে একটু পড়বো, প্যারাম্যাগনেটিক ফেরোম্যাগনেটিক এগুলা ওইখানে গোছানো আছে। খেয়াল করবে অবস্থান্তর মৌল তোমরা মোটামুটি জানোই, আর তোমাদের কি বলবো, অবস্থান্তর মৌল গুলোর কি কি ধর্ম আছে সেটা বলছিলাম। জারণ অবস্থা প্রদর্শন করে, রঙিন যৌগ গঠন করে, জটিল প্রভাব রূপে ক্রিয়া করে, প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে, ওকে। স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক হচ্ছে অবস্থান্তর মৌল নয়, মানে 21 আর হচ্ছে কি 21 শেষ হচ্ছে কি 30। আমরা যে অবস্থান্তর মৌলগুলো মেইনলি যাদেরকে চিনি তাদের মধ্যে, ঠিক আছে, 21 এবং 30, এর মধ্যে 21 প্রথমটা শেষেরটা, দুইটাই একটাও কিন্তু অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, এরপরে ভাইয়া চুম্বক ক্ষেত্রের প্রভাবে পদার্থের আচরণ অনুসারে পদার্থগুলোকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি বা 3 শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এরপর হচ্ছে ফেরোম্যাগনেটিক, আর হচ্ছে ডায়াম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কারা? খেয়াল করো কি বলছি ভাই, প্যারাম্যাগনেটিক কারা? তোমার এখানে জাস্ট লাগবে উদাহরণগুলা, প্যারাম্যাগনেটিকের উদাহরণটা লাগবে, ফেরোম্যাগনেটিকের উদাহরণ লাগবে, সবগুলো উদাহরণ লাগবে। মনে রাখবা তোমরা, জাস্ট মনে রাখবা ফেরোম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কি? ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিকের উদাহরণ হচ্ছে কারা জানো? ফেরোম্যাগনেটিক উদাহরণ হচ্ছে ফেনিকো। কি? ফেনিকো। ফেনিকো মানে কি ভাই? আয়রন, কোবাল্ট, নিকেল, এরা হচ্ছে ফেনিকো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বাকি থাকে কি প্যারাম্যাগনেটিক আর হচ্ছে ডায়াম্যাগনেটিক। না, প্যারাম্যাগনেটিক কারা? খেয়াল করো, প্যারাম্যাগনেটিক হচ্ছে
তোমার এই যে 21 নাম্বার যে 21 নাম্বার না, ধরো 21 নাম্বার থাকবে না, তো 21 নাম্বার কারণে তো রঙিন ধর্ম প্রদর্শন করে না। তোমার ভ্যানাডিয়াম, স্ক্যান্ডিয়াম, সরি টাইটানিয়াম, কি বলছি, টাইটানিয়াম। এই টাইটানিয়াম থেকে শুরু করে তোমার এই কপার পর্যন্ত, কি টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত এদের আয়ন যেমন টাইটানিয়াম 3+ আয়ন, তারপর হচ্ছে ভ্যানাডিয়াম 3+ আয়ন, ক্রোমিয়াম 2+, ক্রোমিয়াম 3+, এরপর হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন 2+ আয়ন, আয়রন 2+, আয়রন 3+, কবাল্ট 2+, নিকেল 2+, এবং হচ্ছে কপার 3+। এই যে টাইটানিয়াম থেকে কপার পর্যন্ত যে মৌলগুলোর আয়ন পাইছো, এই আয়নগুলো হচ্ছে তোমার প্যারাচুম্বক ধর্ম প্রদর্শন করে, আর বাকি যারা আছে তারা সবাই হচ্ছে ডায়াম্যাগনেটিক, বাকি সব। তাহলে ভাই বলো, ফেনিকো, আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন মানে কি, ফেরোম্যাগনেটিক। তাহলে দেখো প্রথমে আছে ফেরোম্যাগনেটিক, তাহলে এটাকে এখানে কি থাকবে, অবশ্যই তোমার কি থাকবে, ফেনিকো থাকবে। ফেনিকো মানে কি আয়রন, কোবাল্ট, নিকেল। আর এই যে ভ্যানাডিয়াম থেকে শুরু করে কপার পর্যন্ত যারা আছে এরা হচ্ছে কি ভাইয়া, এরা হচ্ছে প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, এদের আয়ন কিন্তু, ঠিক আছে। আর ডায়াম্যাগনেটিক হচ্ছে কারা, বাকি সবগুলো। শেষ। আচ্ছা, এরপরে কি লাগতে পারে, এই চারটা একটু দেখবা, এই চারটা একটু দেখবা যে অবস্থান্তর যে ধাতু আছে এদের কারা কি ধরনের বর্ণ প্রদর্শন করে। স্ক্যান্ডিয়াম বাদ, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর না, এবং হচ্ছে জিঙ্ক, এই দুইটা বাদ। এদের মাঝখানে গুলা যেমন হচ্ছে আমাদের কি কোথা থেকে শুরু হবে, টাইটানিয়াম থেকে শুরু হবে, তাই না। এখন সবুজ গুলাকে একসাথে খেয়াল করো তো, দেখো তো সবুজ, সবুজ আছে কয়টা, সবুজ আছে 3টা। তাহলে দেখো ভ্যানাডিয়াম 3+, আর আছে কারা ভাই, আয়রন 2+, নিকেল 2+, এরা হচ্ছে সবুজ। এরপরে নীল খেয়াল করো, নীল 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 হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভ্যানাডিয়াম 4+, আর একটা হচ্ছে কপার 2+। এরপরে বেগুনি খেয়াল করো ভাইয়া, বেগুনি, বেগুনি আছে 1টা 2টা 3টা, টাইটানিয়াম 3+, ক্রোমিয়াম 3+, ম্যাঙ্গানিজ 3+। দেখো 3 3 3, এগুলা কিন্তু 3টা। এরপর হলুদ, গোলাপি, এগুলো আছে মোটামুটি, এগুলো তোমরা দেখবা, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, বুঝছো, এটা কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট, দেখবা। আচ্ছা, এরপরে কি কি আছে ভাইয়া, লিগ্যান্ড কাকে বলে, লিগ্যান্ডের সংজ্ঞাটা একটু দেখবা। জটিল আয়ন বা জটিল যৌগ গঠনকালে নিঃসঙ্গ, কি বলছে ভাইয়া, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়, এই জায়গাটা দেখবা, ঠিক আছে। আচ্ছা, স্ট্রং লিগ্যান্ড আছে, উইক লিগ্যান্ড আছে, লিগ্যান্ড আবার দুই প্রকার, এগুলো নিয়ে কথাবার্তা আছে। আচ্ছা, এটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, ছেড়ে দেখতে পারো। এখন আমরা ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনিয়াম সিরিজটা একটু পড়বো। ল্যান্থানাইট সিরিজের মূল আমরা তোমাদেরকে বলছিলাম যে 57 থেকে কত ভাই, 57 থেকে 71 নাকি, 57 থেকে 71 যেটা ছিল ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত। এই যে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত কয়টা মূল, টোটাল 15টা মূল ছিল, 15টা মূলকে আমরা ল্যান্থানাইট সিরিজ বলছে। আর এই ল্যান্থানাইট সিরিজের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা যে কত পরিমাণ গুরুত্বপূর্ণ সেটা এক্সাম হলে গেলে বুঝবা, হয়তো এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে যে বিরল মৃত্তিকা মৌল কাকে বলা হয়, বা নিচের কোনটি বিরল মৃত্তিকা মৌল, বা কোন গ্রুপের মৌলগুলোকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়, এসপিডি। এরপর হচ্ছে ল্যান্থানাইট সিরিজ। এখন খেয়াল করবে, ল্যান্থানাইট সিরিজকে আমরা বলবো বিরল মৃত্তিকা, বা বিরল মানে কি রেয়ার আর্থ এলিমেন্ট, বিরল মৃত্তিকা বা রেয়ার আর্থ এলিমেন্ট বলা হয় কাদেরকে, ল্যান্থানাইট সিরিজের মৌলসমূহকে। ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোর ধর্ম হচ্ছে কি ভাইয়া, এরা ভারী ধাতু, তাপ বিদ্যুৎ পরিবাহী, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি হয়, এরা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল বলা হয় এফ ব্লক মুক্ত মৌলগুলোকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজের মৌল। অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে কারা কারা, অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে বলছিলাম যে 89 থেকে তোমার 103 পর্যন্ত যে মৌলগুলো আছে, ঠিক আছে, এর মধ্যে অ্যাক্টিনিয়াম এবং হচ্ছে এর পরবর্তী থোরিয়াম এবং লরেন্সিয়াম, এগুলো সহ মোট 15টা মৌল থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এদের ধর্ম আছে তেজস্ক্রিয়, ঘনত্ব খুবই বেশি, উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক ওইটার মতোই, ঠিক আছে। এরপর দেখো ভাইয়া, এই থোরিয়াম 90 সেরিয়া SeO2 থোরিয়া সেরিয়া এর মিশ্রণ কণারূপে গাড়ির হেডলাইটে, জাহাজ,
রেলগাড়িতে সুউচ্চ লাইটে এরা ব্যবহার করে থাকে। এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, বুঝছো, এটা দেখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। পর্যায় সারণীর টোটাল মৌল সংখ্যা 18টি। 2016 সাল পর্যন্ত আবিষ্কৃত মৌলগুলোর ভিতরে এর মধ্যে ধাতুর সংখ্যা হচ্ছে 94টি। তাহলে পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে এদের মধ্যে ধাতু হচ্ছে কটা টোটাল ভাইয়া? ধাতু হচ্ছে 94টি। এবং অধাতুর সংখ্যা কয়টা, সরি উপধাতুর সংখ্যা কয়টা? উপধাতু বা অপধাতু, এই উপধাতু বা অপধাতুর সংখ্যা হচ্ছে কত? 6টা। 6টা। এই 6টা হচ্ছে কি ভাইয়া, কিভাবে মনে রাখবা? জি বিআই শিগগির আসেন সাবধানে টুলোয় বসেন। কি জি বিআই, জি বিআই, জি বিআই শিগগির আসেন, কি শিগগির আসেন, শিগগির আসেন, আসেন সাবধানে টুলে বসেন। যেমন জিতে হচ্ছে কি ভাইয়া? জার্মেনিয়াম। বিআই, বিআইতে হচ্ছে কি ভাইয়া? বিসমাথ, জার্মেনিয়াম। তারপর হচ্ছে কি বিসমাথ। শিগগির, শিগগির মানে কি ভাইয়া? সিলিকন, সিলিকন। আসেন, আর্সেনিক, আসেন মানে কি ভাইয়া? আর্সেনিক। আসেন সাবধানে, সাবধানে, সাবধানে মানে কি ভাইয়া? সাবধানে মানে অ্যান্টিমনি বা এসবি। টুলে বসেন মানে কি ভাইয়া? টুলে বসেন মানে টেলোরিয়াম। ওকে, এই 6টা অপধাতু এবার মনে রাখবা। আচ্ছা, এরপর অধাতু, অধাতুর সংখ্যা হচ্ছে 18টি। ঠিক আছে, 11টি হচ্ছে গ্যাস, একটি তরল গ্যাস, একটা আছে তরল, একটা আছে তরল, সরি একটা আছে তরল, সেটা হচ্ছে ব্রোমিন। তাহলে ভাইয়া ব্রোমিন হচ্ছে কি তরল। আচ্ছা, এরপরে এরপরে কি লাগবে? তাহলে ভাই অধাতু হচ্ছে 11টা, 18টা, এর মধ্যে কি বলছিলাম? 11টা হচ্ছে গ্যাস, একটা হচ্ছে তরল, আর ধাতুর মধ্যে হচ্ছে মার্কারি মনে হয় সম্ভবত তরল, এটা হওয়ার কথা। আচ্ছা, এরপর কঠিন, 6টি কঠিন কক্ষ তাপমাত্রা আছে, কি এগুলো আছে। আচ্ছা, এরপরে দেখো ভাইয়া গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম দেওয়া আছে। মৌলসমূহের কি কি পর্যাবৃত্ত ধর্ম আছে? মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম আছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরমাণুর আকার, তারপর হচ্ছে যোজ্যতা, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম। ঠিক আছে, এগুলা হচ্ছে কি? এগুলো হচ্ছে ভাইয়া এদের পারমাণবিক ধর্ম। এক মিনিট, হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ, রুমে, হ্যালো, না রে, আচ্ছা একটু পরে কল দিন, রাখতে একটু। আচ্ছা, এখন দেখো ভাইয়া গলনাঙ্ক আর হচ্ছে স্ফুটনাঙ্ক, এই একটা ধর্ম। এখন তোমার প্রশ্ন আসবে কি জানো? এগুলা থেকে কিন্তু তেমন বেশি কোনটা গলনাঙ্ক কত, কোনটা স্ফুটনাঙ্ক কত, এগুলো আসে না। কিছু কিছু জায়গা থেকে আসে, যেমন লিথিয়াম, এটা গলনাঙ্ক 180.5 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা একটু দেখবা। আর হচ্ছে এইটা দেখবা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এদের গলনাঙ্কটা একটু দেখবা। ঠিক আছে, এদের গলনাঙ্কটা একটু দেখবা। আচ্ছা, এটা একটু দেখবা। আর এগুলা তুমি কিভাবে সংক্ষেপে মনে রাখবা, সহজে মনে রাখবা, আমি তোমাকে একটা সিস্টেম দেখাই দিব। এই যে আকার, আয়নীকরণ, ব্যাসার্ধ, কোনটা কোন দিকে গেলে বাড়ে কমে। হ্যাঁ, আয়নিক ব্যাসার্ধটা কি দেখো ভাইয়া? ধনাত্মক কোন একটা ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়নের কেন্দ্রে নিউক্লিয়াসের সর্ববহিস্থ শেলে থাকা ইলেকট্রন মেঘের যে দূরত্ব, এটাকে বলা হয় আয়নিক ব্যাসার্ধ। সংজ্ঞাটা দেখবা, সংজ্ঞাটা দরকার আছে, বুঝছো? এই সংজ্ঞা দিয়ে কিন্তু সরাসরি প্রশ্ন চলে আসে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এরপরে দেখো ভাইয়া, কোন ধাতুর একাধিক ক্যাটায়নের বেলায় অধিক চার্জযুক্ত ক্যাটায়নটির আকার সবচেয়ে ছোট। মানে তোমার যদি একাধিক ক্যাটায়ন থাকে, ক্যাটায়নের ক্ষেত্রে যেটার ক্যাটায়ন বড় ওইটার কিন্তু আকার ছোট। যেমন আয়রন 2+ এবং হচ্ছে আয়রন 3+, এটা দুইটা ক্যাটায়ন হইতে পারে, তাই না? এখন এদের মধ্যে আয়রন 3+ এর আকারটা আয়রন 2+ এর যে ছোট হবে। তাহলে ভাই ক্যাটায়ন যত বড় হবে, কি বলছি, পজিটিভ আয়ন বা ক্যাটায়ন যত বড় হবে, যত বড় হবে, বড় হবে, আকার হবে কি ভাইয়া? আকার তত ছোট হয়, এটা মাথায় রাখবা, তত আকার তত ছোট হবে। ওকে, এই জিনিসটা একটু দেখবা। এরপরে যেমন আমি যদি একটু দেখা, এখানে ক্রোমিয়াম 2+, 3+ এবং হচ্ছে 4+ দেওয়া আছে। এদের মধ্যে দেখো সবচাইতে ছোট হচ্ছে কার?
ক্রোমিয়াম 2+, তাই এটার আকার সবচেয়ে বড়। তারপর হচ্ছে 3+, তাই এটা আরো বড়। এটা 6+, তাই এটার আকার সবচেয়ে ছোট। ম্যাঙ্গানিজ 2+, 3+, এদের মধ্যে সেম কিন্তু জিনিসটা ঘটে, ঠিক আছে। তাহলে জাস্ট এক কথা, আকার বড় হইলে সরি ক্যাটায়ন যত বড় হবে, পজিটিভিটি যত বেশি থাকবে তার আকার তত ছোট হবে, ঠিক আছে। এখন এখান থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারি যে ক্যাটায়নের আকার মূল আকারের চেয়ে ছোট হবে অবশ্যই। যেমন ক্রোমিয়াম ছিল একটা ধরো পরমাণু, এই ক্রোমিয়াম এটা হচ্ছে মূল একটা পরমাণু, এটার আকারটা হচ্ছে ধরো এইটুকু, কিন্তু তোমার এটা যদি ক্রোমিয়াম 6+2+ যদি আমরা করি, ক্রোমিয়াম 2+, এটা আকারটা ছোট হয়ে যাবে, তাই না। তাহলে মূল যে পরমাণুর আকার ছিল ওইটার চেয়ে ছোট হয়ে গেছে, তাই না। আচ্ছা, এরপরে যদি আরেকটা জিনিসের কথা আমরা একটু বলি, যেমন অ্যানায়নের কথা বলা আছে, অ্যানায়নের আকার হচ্ছে মূল পরমাণুর আকার চেয়ে বড় হবে। কারণ মনে রাখবা, অ্যানায়নের আকার যত বেশি হবে, এটার নেগেটিভিটি যত বেশি হবে, আকারটা তত বেশি হবে। কি বলছি? যেমন আয়রন, ধরো যে কোনো একটা মৌলই আমি বলি, এটার যদি একটা মাইনাস আয়ন থাকে আর যদি হচ্ছে 3টা মাইনাস আয়ন থাকে, তাহলে ভাইয়া 3টা মাইনাস আয়ন যেখানে থাকবে সেইটা হবে বড়। কি বলছি? মাইনাস আয়ন যত বেশি হবে ওইটার আকারটা তত বড় হবে, ঠিক আছে। এই দুইটার মধ্যে এইটার আকার ছোট, নেগেটিভিটি কম, তাই এটা আকারও ছোট, এটা নেগেটিভিটি বেশি, তাই এটার আকারটাও বড়। এইটাই জাস্ট সিম্পল কথাবার্তা, এটাই বলছে। ওকে, তো এগুলা সরাসরি এই যে সংজ্ঞা থেকে চলে আসবে, কি সরাসরি সংজ্ঞা থেকে কোশ্চেন চলে আসবে, মনে রাখবা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, তড়িৎতাত্ত্বিকতা, এগুলো সরাসরি সংজ্ঞা থেকে কোশ্চেন চলে আসবে। মেডিকেল ভর্তি পরীক্ষা 21-22 এখান থেকে সরাসরি সংজ্ঞা চলে আসছে যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন সরিয়ে নট অ্যাডজাস্ট করে সরিয়ে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে কি বলা হয়? তাকে আয়নীকরণ শক্তি বলা হয়। যেমন সোডিয়াম প্লাসটা, এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে একটা সোডিয়াম আয়ন প্লাস আয়নে পরিণত হয়েছে, এটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। এখন দেখো আয়নীকরণ শক্তির মানটা সাধারণত কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা তোমাদেরকে একটু সামনে দেখাবো, এখন না, এটা সংক্ষেপে একটা দিয়ে আমরা সবকিছু মনে রাখবো। আচ্ছা, এরপরে খেয়াল করো ভাইয়া, মৌলের আয়নীকরণ শক্তির বিভিন্ন নিয়ামকের প্রভাব। দেখো, আকার বৃদ্ধি করলে আয়নীকরণ শক্তি হ্রাস পায়। কি বলছি? আকার যদি বাড়ানো হয় তাহলে আয়নীকরণ শক্তিটা হ্রাস পাবে। যেমন উপর থেকে নিচের দিকে নামলে পরমাণুর আকারটা বৃদ্ধি পায়, তাহলে এটা কি হবে? আয়নীকরণ শক্তিটা আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আর কি কথাবার্তা, এগুলো আমরা কিভাবে প্রশ্ন আসবে সেটা একটা ছক আছে, ছক থেকে দেখাবো। দেখো, আয়নীকরণ শক্তি মৌলের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভরশীল, তাই পর্যায়ে আয়নীকরণ শক্তির ক্রমশ বৃদ্ধির সাথে সাথে এর ব্যতিক্রমতা পরিলক্ষিত করা হয়। ব্রোনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম। বোরনের যে আয়নীকরণ শক্তি, এই বোরন, এটার আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম। খেয়াল করো, আমাদের আয়নীকরণ শক্তির কথাটা কি ছিল? উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি আস্তে আস্তে আকার বৃদ্ধির সাথে সাথে কি হবে? দেখো, আয়নীকরণ শক্তি আকার বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, তাই না। তাহলে যদি বাম থেকে ডানে যায় তাহলে অবশ্যই আকারটা আস্তে আস্তে কমতে থাকে, তাহলে আয়নীকরণ শক্তিটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কথা বুঝিও, আয়নীকরণ শক্তিটা আস্তে আস্তে কি হবে? বাড়ার কথা না। এই যে বেরিলিয়াম, প্রথমে আমাদের কি, ধরো হাইড্রোজেন, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর হচ্ছে কি লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হলো বোরন। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে বামে, এটার আকারটা হচ্ছে বড়, ডানেরটা হচ্ছে আকার ছোট। তাহলে আকার যত হ্রাস পাবে আয়নীকরণ শক্তির মানটা আস্তে আস্তে সামনের দিকে কি বাড়তে থাকবে না। কিন্তু এইখানে একটা মানে ব্যতিক্রমী একটা ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে কি, তোমার স্থিতিশীল একটা ঘটনা ঘটবে। যেমন বোরন, এই যে এটা এখানে সামনের দিকে আস্তে আস্তে আগাইতে থাকে, কিন্তু যখন হচ্ছে বোরনের কাছে চলে আসে, যেমন হাইড্রোজেন থেকে যখন আমরা কোথায় আসবো ভাইয়া, হাইড্রোজেন থেকে আস্তে আস্তে যখন বোরনের কাছে চলে আসে তখন বোরনের হচ্ছে কত, 5 নাম্বার পারমাণবিক সংখ্যা। তাহলে এটার ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো, 1s2 2s কত হবে, 1s2 2s2 2p1 নাকি।
এখন এটা কি করে, এটা হচ্ছে তোমার সর্বশেষ শক্তি স্তর টোটাল 3টা ইলেকট্রন অর্জন করে, মানে এইটা একটা স্থিতিশীল অবস্থায় আসার একটা প্রবণতা দেখায়। ঠিক আছে, যখন স্থিতিশীল হবে, এই স্থিতিশীল যেই মৌলগুলো আছে এই মৌলগুলার আয়নীকরণ শক্তি এর পূর্বের যে মৌলগুলো আছে এদের আয়নীকরণ শক্তি অপেক্ষা কম হয়ে যায়। যেমন এখানে বলা আছে অধিক স্থিতিশীল মৌলের ইলেকট্রন বিন্যাসের আয়নীকরণ শক্তি অপেক্ষা কম স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের মৌলের আয়নীকরণ শক্তি কম হয়। ঠিক আছে, ঠিক সেম ঘটনাটা এখানে ঘটে। তাই দেখো এই যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি 899 হলেও সামনের দিকে এটা বাড়ার পরিবর্তে এটা 800 হয়ে যায়। আবার দেখো সোডিয়ামের আয়নীকরণ শক্তি 1402, কিন্তু অক্সিজেনটা সামনের দিকে আকার ছোট, তাই বাড়তে থাকার কথা থাকলে এটা বাড়ে না, এটা আরো কমে 1314 হয়ে যায়, আবার সামনের দিকে একটা লাফ দিয়ে বাড়তে থাকে। তো এই 2-3টা জায়গায় ঘটনাগুলো একটু ভিন্ন রকম, এটা একটু দেখবা। মনে রাখবা বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম, অক্সিজেনের আয়নীকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম। এই 2টা জায়গায় একটু দেখবা। এটার কারণটা মূলত হচ্ছে কি স্থিতিশীলতা অর্জন করার কারণে। এই যে কোনটার আয়নীকরণ শক্তি কম, এগুলা দরকার না, এগুলো আমাদের একাডেমিক লাইফে দরকার ছিল, জাস্ট তোমরা মানটা মনে রাখ, ইয়েটা মনে রাখবা কোনটা বেশি কোনটা কম। এরপরে ইলেকট্রন আসক্তি, সরাসরি এটা সংজ্ঞাটা তুমি পড়ে ফেলবা। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি হচ্ছে মূলত কি ভাই, এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে, দেখো একটি ইলেকট্রন কি করে ভাই যুক্ত করে, আর আয়নীকরণ শক্তির বেলা একটা ইলেকট্রন কি করছো তুমি বের করছো, আর ইলেকট্রন আসক্তির বেলা একটা ইলেকট্রন যুক্ত করবা। ঠিক আছে, এই যে যেমন আয়রনের সাথে একটা ইলেকট্রন যোগ করে আয়রন মাইনাস হয়েছে, ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন যুক্ত করে ক্লোরিন মাইনাস হচ্ছে। এখন এই যে ইলেকট্রন আসক্তির বেলায়ও আমাদের কিছু নিয়ম নীতি আছে। যেমন হ্যালোজেন সমূহ এর ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে, আচ্ছা আয়নীকরণ শক্তিটা ছিল কি ভাই, বাম থেকে ডাইনে গেলে বাড়তেছিল না, তাই না? যেমন এটা ছিল কি আমাদের এখানে দেখো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন। এখন এটা হচ্ছে জাস্ট একটা গ্রুপ, তাই না? এটার ক্ষেত্রে যার আকার যত কম হবে তার তড়িৎচেতনা তত কি হবে ভাই, সরি ইলেকট্রন আসক্তি তত বেশি হবে। এটা একটু মাথায় রাখবা, এগুলোর সামনে আমরা একটা ইয়ে দিয়ে দেখে নেব। এরপর যে মৌলের আয়নীকরণ শক্তির মান, সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, লিথিয়াম, এদের কথা বলা আছে। দেখো উপর থেকে নিচে নামলে কি বলছিলাম, আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে দেখো এখন সবার নিচে আছে সিজিয়াম, রুবিডিয়াম, তারপর আছে পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপরে সবার উপর আছে লিথিয়াম, তাই এটা সবচেয়ে কম। এরপরে ইলেকট্রন আসক্তির বেলা সেম ঘটনাটা ঘটবে। আচ্ছা, এরপরে তোমাদের আর কি লাগবে, ইলেকট্রন আসক্তির উপর শক্তি স্তরের একটা প্রভাব থাকে, এই প্রভাবকে আচ্ছাদন বা শিল্ডিং প্রভাব বলা হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা হচ্ছে উভধর্মী একটা অক্সাইড, Al2O3 এটা অনেক আগে দেখাইছিলাম, খেয়াল করো ভাইয়া। P2O5 এটা একটা অম্লধর্মী অক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড একটা অম্লধর্মী অক্সাইড, সালফার ডাইঅক্সাইড একটা অম্লধর্মী অক্সাইড, Cl2O5O7 এটা একটা অম্লধর্মী অক্সাইড। অধাতুর অম্লীয় অক্সাইড থেকে উৎপন্ন প্রধান 3টি বাণিজ্যিক অ্যাসিড হলো সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমাদের কোন জায়গাটা লাগবে একটু দেখো, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস বলতে চাই, ওইটা যদি তোমরা একটু মাথায় রাখতে পারো তাইলে তোমরা ইনশাল্লাহ সবকিছু কভার করতে পারবা। মনে রাখবা আবি ই সজাত, কি বলছিলাম ভাইয়া, কি বলছি, আবি 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 ই সজাত, মনে রাখবা। এই আবি ই সজাত সরাইয়াতে তোমরা মনে রাখবা আয়নীকরণ শক্তি,
বি তে মনে রাখবা বিজারণ ক্ষমতা, ই তে মনে রাখবা ইলেকট্রন আসক্তি, স তে মনে রাখবা সক্রিয়তা, জ তে মনে রাখবা জারণ ক্ষমতা, ত তে মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতা। এই যে জিনিসগুলা তোমার এই আবি ই সজাতটা বাম থেকে ডানে গেলে, আবি ই সজাতটা বাম থেকে ডানে, কি বলছি ভাইয়া, বাম থেকে ডানে বাড়ে। তাহলে এই আবি ই সজাত বুঝো, কিন্তু আবি ই সজাত বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে বাকি যারা আছে তারা হচ্ছে বাম থেকে ডানে গেলে কমে। আর এটা যেহেতু বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে নামলে কমে, আর বাকিগুলো উপর থেকে নিচে নামলে বাড়ে। কথাটা কি বুঝছো? মানে বলছিলাম সরে আবি ই সজাত এটাই একটা মৌল, ধরো সরাতে আয়নীকরণ শক্তি, বতে হচ্ছে ধর বিজারণ ক্ষমতা, রশ্মিতে হচ্ছে ইলেকট্রন আসক্তি, শতে হচ্ছে সক্রিয়তা, যতে হচ্ছে ধরো জারণ ক্ষমতা। এখানে দেখো কোনটা কোনটা আছে, হ্যাঁ। এরপরে তত হচ্ছে তোমার কি বলে এটাকে, তড়িৎ ঋণাত্মকতা। এই জিনিসগুলা জাস্ট এটাই মাথায় রাখো, এই জিনিসগুলা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। যেমন এই যে এই ইলেকট্রন শক্তি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এরপরে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। এই জিনিসগুলো হচ্ছে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে গেলে কি হবে, হ্রাস পায়। ঠিক আছে? আর বাকি যে ঘটনাগুলো আছে ওগুলা ঘটবে তার উল্টা। যেমন ধাতব ধর্ম, হ্যাঁ, বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, পরমাণুর আকার বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, অধাতব ধর্ম হ্রাস পায়, বিজারণ ক্ষমতা হ্রাস পায়, হ্যাঁ, সব হ্রাস পায়। এবং উপর থেকে নিচে নামলে এটা যদি হচ্ছে হ্রাস পায়, ওইটা হচ্ছে ওগুলো হবে বৃদ্ধি পাবে, তাই না? জাস্ট একটা আরেকটা উল্টা ঘটনা, বুঝছো? এখন রাসায়নিক বন্ধন নিয়ে কথাবার্তা আছে, এইটা একটা পার্ট। আচ্ছা দেখো, এক মিনিট। হ্যালো, কি বুঝি নাই, কি হয়েছে ক আমার, আমি বুঝি নাই কথা। হ্যাঁ, হ্যালো 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 তুই কি আমার কথা শোনস? হ্যালো, হ্যাঁ বল, কি বল, আমি তো কথা শুনতেছি, তুই বলস না কেন? হ্যালো, মেসেজ দে। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, লাইক ডিজলভ লাইক একটা নিয়ম আছে, ওই নিয়ম অনুযায়ী আয়নিক যৌগগুলো হচ্ছে পানিতে দ্রবীভূত হয়, কিন্তু সমযোজী যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, এই কথাটা একটু মাথায় রাখবা। এখন সমযোজী বন্ধন কারা, আয়নিক বন্ধন কারা, এগুলা নিয়ে অনেক কথাবার্তা আছে, আমরা ছোটবেলায় অনেক পড়াশোনা করছি, হ্যাঁ। খেয়াল করো, সমযোজী আয়নিক বন্ধন হচ্ছে তোমার পজিটিভ আর হচ্ছে নেগেটিভ, এই দুইটা হচ্ছে অ্যাডজাস্ট হবে বিক্রি। আর সমযোজী বন্ধন হচ্ছে তারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। ঠিক আছে, এটা তো তোমরা মোটামুটি জানো, তাই না? এই যে রাসায়নিক পরিবেশে অধাতব যে পরমাণুগুলো আছে, তাই না, অধাতব এই পরমাণুগুলো প্রত্যেকে সমসংখ্যক ইলেকট্রন শেয়ার করে এরা হচ্ছে একটা নতুন যৌগ গঠন করে, এটাকে আমরা সমযোজী যৌগ বলে থাকি। ঠিক আছে, দেখো এখানে সমযোজী বন্ধনের শ্রেণী বিভাগ আছে। এখান থেকে আমাদের লাগবে দুটি অর্ধপূর্ণ অরবিটালের মধ্যে সামনাসামনি যদি অধিক্রমণ ঘটে, সামনাসামনি অধিক্রমণ ঘটলে তাদের মধ্যে তাদের অক্ষ বরাবর সর্বাধিক ইলেকট্রনের ঘনত্ব বিশিষ্ট একটা বন্ধন সৃষ্টি হয়,
একে বলা হয় সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ধন সৃষ্টি হবে কি ভাইয়া? সামনাসামনি অধিক্রমণের ফলে সিগমা বন্ধন সৃষ্টি হবে। ওকে, এটা মাথায় রাখবা। আর যদি তোমার হচ্ছে কি বলে, আরেকটা হচ্ছে পাই বন্ধন। পাই বন্ধন কিন্তু ভাইয়া পাশাপাশি অধিক্রমণের ফলে ঘটে, পাই বন্ধন সৃষ্টি হয়। এখন সিগমা বন্ধন ও পাই বন্ধন উভয় কিন্তু সমযোজী বন্ধন, এটা একটু মাথায় রাখবা, এখান থেকে এইটুকু লাগবে। সিগমা বন্ধনের বৈশিষ্ট্য, সিগমা বন্ধনের বৈশিষ্ট্যগুলো কি কি? বিশুদ্ধ সালফ এস এবং পি অরবিটাল, দুইটা অরবিটাল সিগমা বন্ধন গঠন করে থাকে। আর দুটি পরমাণুর দুটি অর্ধপূর্ণ অরবিটালের সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠিত হয়। সিগমা বন্ধনে আবদ্ধ উভয় পরমাণু সিগমা বন্ধনের অক্ষ বরাবর ঘূর্ণন করতে পারে, এটা একটু দেখবা। ঠিক আছে। পাই বন্ধনের বৈশিষ্ট্য, পাই বন্ধন সাধারণত আমাদের সিগমা বন্ধন ছাড়া কখনোই গঠিত হতে পারবে না। পাই বন্ধনের ভিতরে কিন্তু সিগমা বন্ধন থাকবে। আর এরা হচ্ছে পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এটা সৃষ্টি, একটু আগে দেখাছিলাম। হ্যাঁ, সর্বোচ্চ দুটি পাই বন্ধন গঠন করা সম্ভব, এর বেশি পাই বন্ধন গঠন করা সম্ভব না, এটা একটু দেখবা। পাই বন্ধনের সিগমা বন্ধন থেকে দুর্বল হয়ে থাকে, এটা একটু দেখবা। এগুলো যদি বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন আসে এখান থেকে আসতে পারে। আচ্ছা, এরপরে হাইব্রিডাইজেশন মতামতটা কে দিয়েছিলেন ভাইয়া? বিজ্ঞানী লিনাস পলিং অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতামত প্রদান করেছিলেন। এটা তোমাদেরকে একটু দেখতে হবে। হাইব্রিডাইজেশন কাকে বলা হয় এটা একটু তোমাদের জানতে হবে। হ্যাঁ, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যত স্তরে বিভিন্ন শক্তির, নট সমশক্তির, কি বলছি ভাইয়া? বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল সৃষ্টির প্রক্রিয়াকে, যেমন তুমি যদি হচ্ছে যে কোনো একটা জিনিস, ধরো 10টা আলুর কথা চিন্তা করো, 10 রকমের আলু আছে, তাই না? এক এক সময় এক এক রকমের আলু থাকে। এই কয়েকটা আলুকে তুমি যদি হচ্ছে বিভিন্ন আকারের আলু, এই আলুগুলাকে তুমি যখন হচ্ছে আলু ভর্তা বানাবা, তখন কিন্তু ধরো আলু ভর্তাগুলো সেম গোলের আলু ভর্তা পাবা, তাই না? তো এই যে আগের যে অবস্থাটা, এই আগের অবস্থাটা হচ্ছে এদেরকে আমরা বলছিলাম জাস্ট হচ্ছে কি ভাইয়া, জাস্ট অরবিটাল যে কোনো অবস্থায়। আর অরবিটাল সংকরণটা হচ্ছে এর পরবর্তীতে তোমার এগুলো অ্যাডজাস্ট হয়ে, মানে মিশ্রিত হয়ে যখন হচ্ছে একই একটা আকার ধারণ করছে, সেটাকে আমরা বলছি অরবিটাল সংকরণ, তাই না? জাস্ট এই ঘটনাটাই মূলত হচ্ছে অরবিটাল সংকরণের কথা। এখন এখান থেকে আমাদের কোশ্চেন আসবে কি ভাই অরবিটাল সংকরণের ক্ষেত্রে? এখান থেকে আমাদের কোশ্চেন আসবে অরবিটাল সংকরণের প্রকারভেদ। হ্যাঁ, এখন খেয়াল করো ভাইয়া, কি কি অরবিটাল আছে, কি কি অরবিটাল সংকরণ হইতে পারে। তুমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, কিচ্ছু দরকার নাই তোমার। মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 এখান থেকে প্রশ্ন আসছে, 21-22 এখান থেকে প্রশ্ন আসছে, এই বছর চলে আসতে পারে। তুমি মনে রাখবা শ শ চ, এই উপর দিকে মনে রাখবা কি ভাইয়া? উপরের দিকে মনে রাখবা শ শ চ। সচে হচ্ছে সরল রৈখিক, সচে হচ্ছে সমতুলীয় ত্রিভুজাকার, চতে হচ্ছে চতুষ্কোণীয়। আর এই শ শ চটা শুরু হবেন উপরের দিকে sp sp2 sp3। খেয়াল করো, আমরা শুরু করলাম sp sp2 sp3 দিয়া, উপরের দিকে আস্তে আস্তে শুরু করলাম, উপরের দিকে উঠতেছি। কি উপরের দিকে উঠতেছে? কিভাবে উঠতেছে? শ শ চ, sp sp2 sp3। আর এই শ শ চ দ্বারা সরলরৈখিক, সমতুলীয়, চতুস্তলিকীয়, এইটুকু জাস্ট তোমরা মাথায় রাখবা। এরপরে খেয়াল করবে শত অপ, কি শত অপ, নিচের দিকে আবার নামলাম আমরা কিভাবে? শত অপ দিয়ে আমরা নিচের দিকে নামা শুরু করলাম, এবং এই দিক থেকে আমরা নিচের দিকে নামা শুরু করলাম। খেয়াল করো, এখানে ছিল sp sp2 sp3 চলে গেছে। এবার দেখো এখানে কিভাবে শুরু, sp2d sp3d sp3d2 sp3d3, নিচের দিকে আস্তে আস্তে নামতেছে, s এবং d এর সংখ্যাটা আস্তে আস্তে বাড়তেছে। আর সেক্ষেত্রে আমরা তাদের জন্য একটা ছন্দটা রাখছি শত অপ। দেখো sp2 sp2d এটা হচ্ছে শত, প্রথম শত হচ্ছে সমতুল্য বর্গাকার। এই যে সরলরৈখিক, সমতুল্য বর্গাকার, সমতুল্য ত্রিকোণাকার, ত্রিভুজাকার, এগুলা কিন্তু ভাই তোমাকে খুব ভালো করে আগে মনে রাখতে হবে। ঠিক আছে, শুধু চ পড়লে হবে না, শত অপ পড়লে হবে না, এটা হচ্ছে পরে। কিন্তু এই যে এদিক থেকে ওঠার সময় সরলরৈখিক দিয়ে শুরু হয়েছে, তারপরে ত্রিভুজ আকার তৈরি হয়েছে, আবার নিচের দিকে বর্গাকার আসছে, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে খেয়াল করো sp2d এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এই সংকরণটা হচ্ছে কি ভাইয়া, এটার আকৃতিটা হচ্ছে কি সমতুল্য বর্গাকার। এরপরে sp3d, তাহলে টুর পর কত 3d, এরপরে পর পাইছে কি ত, তাহলে কি ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়।
এরপরে sp2d এর sp3d এর পরে কি sp3d2 sp3d2 এটা কি ভাই এটা হবে অষ্টক তলীয় অপ এরপর শেষ হচ্ছে পঞ্চভুজীয় দ্বিপিরামিড sp3d3 তাই না এই জিনিসগুলো জাস্ট দেখলে কিন্তু হয়ে যাচ্ছে আর কিছু লাগবে না আর মাঝখান দিয়ে চাইলে এটা মনে রাখতে পারো জাস্ট এই জায়গা থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে অন্তত একটু ভালো করে সময় দিয়ে ছন্দটা সব করে আনসার করে ফেলো ওকে এরপরে ভাইয়া sp3 সংকরণ ও মিথেনের অনুগঠনটা আসলে কিরকম এটা এখানে দেখানো হয়েছে দেখো এটা মূলত যে উত্তেজিত অবস্থা কি করে এগুলোকে দেখানো হয়েছে sp3 অনুসৃষ্টি বা মিথেন অনুসৃষ্টি এক্ষেত্রে দেখো এইগুলা তোমরা কিভাবে মনে রাখবা দেখো টোটাল পরমাণু কয়টা ভাইয়া 4টা না কার্বন একটা আর হচ্ছে হাইড্রোজেন একটা টোটাল হচ্ছে কত 5টা নাকি হ্যাঁ 5টা না এখন এখানে sp3 শেষে তোমার এক যদি যেটা আছে এটার সাথে এক ওইটা দিয়ে হচ্ছে সবকিছু বানানো যায় কি দেখ সেগুলো আমরা দেখবো না আমরা sp3 এটার যে মিথেন এটার বন্ধন কোণটা কত সেটা আমাদের একটু দেখতে হবে আচ্ছা এখানে কি বন্ধন কোণ ছিল এখানে বন্ধন কোণ ছিল না বন্ধন কোণটা তো থাকার কথা ছিল আচ্ছা sp3 এটার বন্ধন কোণটা sp3 এর বন্ধন কোণ হচ্ছে 109.28 ডিগ্রি এটা মাথায় রাখবা আচ্ছা এরপরে sp2 এটা হচ্ছে ভাইয়া 120 ডিগ্রি 120 ডিগ্রি sp2 সংকরণ sp3 সংকরণ কোথায় দেখা যায় মিথেনে দেখা যায় এটা মানে sp3 মানে কি চতুস্থলকীয় হ্যাঁ sp2 মানে কি ভাইয়া sp2 সংকরণটা কোথায় দেখা যায় খেয়াল করো sp2 সংকরণ দেখা যায় bcl3 তে sp2 সংকরণ দেখা যায় এরপরে এই sp2 যখন হয় তখন এদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি এবং সেক্ষেত্রে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে না সেই দ্বিবন্ধনের মধ্যবর্তী দূরত্ব হয় 0.134 ন্যানোমিটার এটা ইম্পর্টেন্ট এটা দেখবা ওকে এরপরে sp সংকরণ এটা যখন হয় তখন এদের মধ্যবর্তী কোণ হয় 180 ডিগ্রি এটা হয় সাধারণত ইথাইনের মধ্যে বা অ্যাসিটিলিনের মধ্যে এই এটা হয়ে থাকে সেক্ষেত্রে তোমার অ্যাশ চরিত্র এবং পি চরিত্র থাকে 50-50% এবং তখন মাঝখানে বন্ধন হয় তোমার কার্বন কার্বন ত্রিবন্ধন এবং সেই কার্বন কার্বন যে ত্রিবন্ধনটা গঠিত হয় এই ত্রিবন্ধনের মধ্যবর্তী দূরত্ব হয় 0.120 ন্যানোমিটার এগুলা দেখবা তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব হচ্ছে কত 0.120 ন্যানোমিটার কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.13 ন্যানোমিটার আচ্ছা এগুলা দেখবা এগুলো ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট না খুব ইম্পর্টেন্ট এই চারটা এইটা 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 এগুলো ইম্পর্টেন্ট খেয়াল করো ভাইয়া BeCl2 যৌগ এই যৌগটা sp সংকরণ দেখায় একটু আগেই বলছিলাম আচ্ছা এরপরে এদের মধ্যবর্তী জোট স্তরে ইলেকট্রন থাকে 2 জোড়া এরাদের আকৃতিটা হচ্ছে সরল রৈখিক যেহেতু sp ছিল কি ভাইয়া সরল রৈখিক ছিল sp2 কি ছিল ত্রিভুজাকার ছিল হ্যাঁ সমতুল্য ত্রিভুজাকার ছিল কি sp2 sp3 কি ছিল চতুস্তলকীয় ছিল তাই না এবং sp যখন হচ্ছে তখন এদের মধ্যবর্তী কোণ ছিল 180 ডিগ্রি sp2 হচ্ছে 120 ডিগ্রি ছিল sp3 হচ্ছে কত মিথেন ওই যে দেখাইছিলাম 109.5 ডিগ্রি ছিল তাই না এরপরে খেয়াল করো sp3 সংকরণ কোথায় দেখা যায় আর কোথায় দেখা যায় NH3 এবং হচ্ছে H2O তে দেখা যায় এবং এদের মধ্যবর্তী যে কোণ এই কোণটা হচ্ছে এরকম এরকম হয় পানির ক্ষেত্রে একরকম হয় অ্যামোনিয়ার ক্ষেত্রে একরকম হয় আর হচ্ছে মিথেনের ক্ষেত্রে একরকম হয় এটা কেন হয় সেগুলো কিন্তু আছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের কারণে এটা হয়ে থাকে কম বেশির কারণে ঠিক আছে আচ্ছা এরপরে তোমার বের করার যে সিস্টেমটা এটা দেখতে পারো সংকরণ কোনটা কিরকম হয় এগুলো একটু একটু দেখালাম এখান থেকে একটা প্রশ্ন আসে 21-22 একটা প্রশ্ন 20-21 একটা প্রশ্ন আসছিল NH4+ CH3+ H3O+ হ্যাঁ sp3 সংকরণের আকৃতি গঠন অনুযায়ী এটা কিরকম হয় চতুস্থলকীয় NH4+ আয়ন NH4+ মানে কি আচ্ছা এরপর আমাদের কি কি লাগবে ভাই দেখো এরপরে আমাদের এখানে লাগবে নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের বিকর্ষণ এবং হচ্ছে খেয়াল করো নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের
নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের বন্ধন, নিঃসঙ্গ ইলেকট্রন যুগল নিঃসঙ্গ ইলেকট্রনের বিকর্ষণ। একটা হচ্ছে আকর্ষণ আর একটা হচ্ছে বিকর্ষণ, মানে লন পেয়ার একটা আর একটা হচ্ছে বন্ড পেয়ার। ঠিক আছে, এই লন পেয়ার বন্ড পেয়ার নিয়ে কথাবার্তা আছে। এখন একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের আকর্ষণ আরেকটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের মধ্যবর্তী আকর্ষণ বা বন্ধন, এই বন্ধনটা একটা নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের আকর্ষণ বিকর্ষণের মধ্যবর্তী অপেক্ষা এটার মানটা হবে বেশি। তাহলে দেখো একটা লন পেয়ার আর একটা লন পেয়ার, এই দুইটার মধ্যবর্তী যেই মানটা, এইটা একটা লন পেয়ার একটা বন্ড পেয়ার অপেক্ষা বেশি। আবার একটা লন পেয়ার আর একটা বন্ড পেয়ার, একটা লন পেয়ার একটা বন্ড পেয়ার আর একটা বন্ড পেয়ার অপেক্ষা বেশি। তাহলে সবচেয়ে দুর্বল হচ্ছে কি ভাইয়া? বন্ড পেয়ার বন্ড পেয়ার। ঠিক আছে, সবচেয়ে স্ট্রং হচ্ছে লন পেয়ার লন পেয়ার, আর সবচেয়ে দুর্বল হচ্ছে বন্ড পেয়ার বন্ড পেয়ার, মিডিয়াম হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার। ওকে, এখানে একটা ছক আছে, আমাদের ছকটা একটু পড়তে হবে। কোন ছকটা পড়তে হবে খেয়াল করে, এই ছকটা, এই যে কোনটার আকৃতি কিরকম, NH3 NF3 এবং এদের মধ্যবর্তী কোনটা এখানে ইম্পর্টেন্ট, বুঝছো? এই কোনটা কিন্তু দেখবা, আকৃতিটা দেখবা, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। তাহলে এইটা লাগতেছে, এইটা লাগতেছে, এইটা লাগতেছে, এইটাও লাগতেছে, মানে সব এগুলো এখানে যা আছে সব পড়বা। এটা ইম্পর্টেন্ট, কিন্তু এই ছকটা ইম্পর্টেন্ট ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর দেখো হীরা আছে না, হীরা বা ডায়মন্ড, এতে কার্বনের sp3 সংকরণ ঘটায়, আর এটা হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, এই জিনিসটা দেখবা। আর গ্রাফাইটে হচ্ছে sp2 সংকরণ দেখা যায়, আর বেনজিনে sp2 সংকরণ দেখায় কার্বনের, এগুলা দেখবা, খেয়াল করো ভাই। হেক্সামিন কোবাল্ট ক্লোরাইড, এই যে একটা লিগ্যান্ড আছে, এটাতে অ্যামোনিয়া অংশে NH বন্ধন, সমযোজী বন্ধন, আবার হচ্ছে কোবাল্ট 3+ আয়নের সাথে 6টি অ্যামোনিয়ার আছে না, এই যে লিগ্যান্ডের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন থাকে। হ্যাঁ, টোটাল মোটমাট মিলিয়ে দেখা যায় যে এই দুই অংশের মধ্যে আবার আয়নিক বন্ধন থাকে। এখানে টোটাল হচ্ছে 3 প্রকারের বন্ধন আছে, মানে সকল বন্ধন কিন্তু এখানে উপস্থিত আছে। কোনটার মধ্যে কি আছে? শোধক কপারের সংকেতটা তোমরা দেখবা। হ্যাঁ, এটা নীল বর্ণের একটা ক্যালাস। এরপর হচ্ছে ব্লু বিউটল বা নীল তুতের একটা সংকেত আছে, এটা একটু দেখবা। ঠিক আছে, আচ্ছা আর কি লাগবে আমাদের এখান থেকে? সমযোজী বন্ধনে পোলারিটি বা তড়িৎ যোজী বৈশিষ্ট্য বা তড়িৎ ঋণাত্মকতার প্রভাব। খেয়াল করো ভাইয়া, তড়িৎ ঋণাত্মকতা তোমরা কিভাবে মনে রাখবা? তোমরা মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতা সবচাইতে বেশি কার ভাইয়া? সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে কার? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4। ঠিক আছে, এখন তোমরা এটা এইভাবে পড়বা যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এইভাবে তোমরা সামনের দিকে আগাবা এবং এদের মধ্যে একটা গ্যাপ দিবা, সেটা হচ্ছে 0.5। কি বলছি? 0.5। যেমন লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, এদের মধ্যবর্তী একটা একটা গ্যাপ থাকবে। কি বলছি? একটা একটা গ্যাপ থাকবে। গ্যাপটা হচ্ছে কত ভাইয়া? 0.5 গ্যাপ থাকবে। ঠিক আছে, এদের শুরুটা যেখান থেকে হবে তার সাথে 0.5 করে আস্তে আস্তে সামনের দিকে বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই 1, এরপর এখান থেকে 1.5, তারপর হচ্ছে এখান থেকে কত ভাইয়া? আরো 1.5, 2, আড়াই, 3, 3.5। তাহলে আমাদের শুরুটা ছিল ভাই 0.5 থেকে, নাকি? খেয়াল করো, এই যে 4 যখন পৌঁছেছে তখন এটা, ফলোইন যখন পৌঁছেছে তখন এটা 4 হয়ে গেছে, তাই না? দেখো এখানে 4, 1, 2, 3। তাহলে ভাই এখানে খেয়াল করো, আমরা অক্সিজেনের কথা যদি চিন্তা করি, অক্সিজেন বা নাইট্রোজেনের কথা চিন্তা করি, এখান থেকে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে কত? 3। তাহলে দেখো 3 হলে এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স কত? 1। একটার মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 0.5, দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 1। তিনটা হলে 1.5 হইতো, তাই না? এইভাবে কি 1.5 করে হচ্ছে এদের ডিস্টেন্স মাঝখানে। ওকে, এরপরে হচ্ছে ডাইপোল বা হচ্ছে পোলারিটি, এটা একটু দেখবা যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.5 থেকে 1.9 হয়, তাহলে তারা হচ্ছে কি করবে ভাইয়া?
পোলারিটি বা পোলার ধর্মটা তারা প্রদর্শন করবে। হ্যাঁ, এটা একটু দেখবা যে হাইড্রোফ্লোরিক আর হচ্ছে H2O এরা হচ্ছে পোলার যৌগ। আর HF আছে না, এটা হচ্ছে সর্বাধিক পোলার অণু। এটা কারণটা কি খেয়াল করবে। হ্যাঁ, হাইড্রোজেনের তড়িৎচুম্বকত্ব হচ্ছে 2.1 আর ফ্লোরিনের তড়িৎচুম্বকত্ব হচ্ছে 4। তাহলে ভাইয়া 4 - 2.1 মানে কত? 1.9। তাহলে তড়িৎচুম্বকত্বের শর্তটা ছিল 0.5 থেকে কত 1.9 এর ভিতরে। তাহলে সবচেয়ে একদম উপরে দিয়ে গেছে 1.9 পর্যন্ত চলে গেছে। তাহলে HF হচ্ছে সর্বাধিক তড়িৎচুম্বকত্ব মৌল। এবং যদি একটা কোশ্চেন আছে হাইড্রোজেনের হ্যালাইড অণুসমূহের মধ্যে মেরু প্রবণতার ক্রম বা তড়িৎচুম্বকতার ক্রমটা হচ্ছে এরকম হবে হাইড্রো HF HCl HBr HI। ওকে, দেখো তড়িৎচুম্বকতার পার্থক্যের পরিমাণটা কিভাবে হয়েছে। তোমার 0.5 তারপর 1 10 এগুলো শতকরা আমার, ঠিক আছে, এগুলো দরকার নাই, এটা বেশি ইম্পর্টেন্ট না, ওটা মনে রাখবা। কার তড়িৎচুম্বকতা কত এটাই মনে রাখবা। এরপরে ফাজানের নিয়ম আছে ভাইয়া। ফাজানের নিয়ম অনুযায়ী যার ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তার পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে। ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বেশি হবে পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে, এটা মাথায় রাখবা। ক্যাটায়নের আকার যত ছোট হবে অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে। কি বলছে? অ্যানায়নের আকার যত বেশি হয়, যেমন এখানে আয়রন মাইনাস আর হচ্ছে আয়রন -3 এইটার কিন্তু পোলারায়নটা ওইটার চাইতে বেশি হবে। আবার ক্যাটায়ন যেমন হচ্ছে একটা যদি হচ্ছে ধরো তোমার থাকে সোডিয়াম, এখানে একটা প্লাস বা দুইটা প্লাস, যেটার আকারটা ছোট হবে তার পোলারায়ন ক্ষমতা তত বেশি হবে, বা ক্যাটায়নের আকার যত ছোট হবে। এখন আকার কোনটার ছোট হয়? যেটার পজিটিভিটি বেশি অবশ্যই সেটাই তো ছোট হয়, তাই না? আবার এদের মধ্যে তোমার আকার কোনটা সবচেয়ে বড় হয়? যেটার নেগেটিভিটি বেশি সেটা আকার বড় হয়, এটা তোমরা জানো, ঠিক আছে। আবার যেসব ইলেকট্রন বিন্যাসে NS2 NP6 এবং হচ্ছে এত ইলেকট্রন বিন্যাস থাকে সেক্ষেত্রে তোমার পোলারায়নের মাত্রাটা হচ্ছে অ্যানায়নের বিকৃতি বা পোলারায়নের মাত্রা ঘটে। তো এগুলা পরে দেখবো, আগে এটা দেখো। খেয়াল করো ভাইয়া, এইখানে তৃতীয় পর্যায়ে সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন এবং হচ্ছে আয়নের পোলারায়ন ক্ষমতা বেশি। এই যে সোডিয়াম ম্যাগনেসিয়াম 2+ আয়নটা, এটার পোলারায়ন ক্ষমতাটা সোডিয়ামের চেয়ে বেশি। কারণটা কি? এটার পজিটিভিটি বেশি মানে এটার আকার ছোট, তাই না? আবার অ্যালুমিনিয়ামের আকারটা এটার চাইতে ছোট, তাই এটার পোলারায়ন ক্ষমতাটা আরো বেশি, ঠিক আছে। এখন এই পোলারায়ন ক্ষমতার উপর ভিত্তি করে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু হইতে পারে, ঠিক আছে। এখন দেখো, যার পোলারায়ন ক্ষমতা যত বেশি তার গলনাঙ্ক তত কম। যেমন এদের সবচেয়ে বেশি পোলারায়ন ক্ষমতা ছিল অ্যালুমিনিয়ামের, তাই এর গলনাঙ্ক হচ্ছে 119 190। আবার ম্যাগনেসিয়ামটা তার সাথে কম 714, এবং সবচাইতে কম যেটা ছিল সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের, এইটার গলনাঙ্কটা হচ্ছে সবচেয়ে বেশি, কারণ এটার পোলারায়ন ক্ষমতা তত কম। তাহলে খেয়াল করো ভাইয়া, পোলারায়ন ক্ষমতা যত বেশি হয়, কি বলছি, পোলারায়ন ক্ষমতা যত বেশি হবে এইটার গলনাঙ্ক কি হবে ভাইয়া? গলনাঙ্ক তত কম হবে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবো। এরপরে কি আছে? হ্যাঁ, পোলারায়নের আরো কয়েকটা নিয়ম আছে। আচ্ছা, এই ফাজানের নীতি পর্যন্ত আমরা আজকে শেষ করব। তো পরবর্তী ক্লাসে আমরা এইটার বাকি যে পার্টটা আছে আমরা ওইটা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আমরা পরবর্তী ক্লাসে ফাজানের নীতি থেকে আবার অল্প একটু সময় লাগবে আমাদের, ওইটা ক্লাসটা আমরা করে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।